আমার বন্ধুরা, আশা করি ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল অনার্স ব্রোস এডুকেশনাল। বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো একটি কবিতা যার নাম দ্য হক ইন দ্য রেইন। দ্য হক ইন দ্য রেইন, রিটেন বাই টেড হেজেস। এই টেড হেজেস একজন ইংলিশ পোয়েট, ট্রান্সলেটর এবং এ রাইটার অব চিলড্রেন্স লিটারেচার। তিনি মূলত বিখ্যাত হয়েছিলেন তার কবিতার জন্য। জন্তুদের বিষয় নিয়ে তিনি লিখতেন, তবে তার সাথে সাথে তিনি প্রকৃতি অর্থাৎ নেচার অ্যান্ড এনভায়রনমেন্ট নিয়ে লিখতেন। তিনটা বিষয়: অ্যানিমালস, নেচার অ্যান্ড এনভায়রনমেন্ট। তার যে কাজ, হিজ ওয়ার্কস, এগুলো বিশেষত মিথিক্যাল ফ্রেমওয়ার্ক ছিল, ইউজিং দ্য লিরিক বিষয়টা ছিল, অ্যান্ড ড্রামাটিক মনোলগ। শিশুদের জন্য তিনি বিশেষ লেখা লিখেছেন, যেমন দ্য আয়রন ম্যান। তাছাড়াও কবি টেড হেজেস, তিনি 20th সেঞ্চুরি ইংল্যান্ডের বিশেষ কবি ছিলেন। হি ওয়াজ অ্যাপয়েন্টেড, তিনি আসীন হয়েছিলেন পোয়েট লরিয়েট হিসাবে, রাজকবি হিসাবে, অর্থাৎ হি ওয়াজ অ্যাপয়েন্টেড পোয়েট লরিয়েট অর্থাৎ রাজকবি অফ ইংল্যান্ড। তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন কবি অর্থাৎ আমেরিকান কবি লেখিকা যার নাম সিলভিয়া প্লাথ। তাহলে বন্ধুরা, আমাদের আলোচনার বিষয় কবিতা দ্য হক ইন দ্য রেইন। এই যে কবিতাটি দ্য হক ইন দ্য রেইন, এটা যে শিরোনামটা ছিল সেটা হলো একটা পোয়েট্রি কালেকশন। তার নামও ছিল দ্য হক ইন দ্য রেইন, এ কালেকশন অফ 40 পোয়েমস। তাহলে বুঝতে পারলাম আমরা, এ কালেকশন অফ 40 পোয়েমস। সেই কালেকশনটার নাম ছিল দ্য হক ইন দ্য রেইন। আবার এই কালেকশনের প্রথম কবিতাই ছিল দ্য হক ইন দ্য রেইন, বাজ পাখি, বৃষ্টিতে বাজ পাখি। এই কবিতাটি প্রশংসিত হয়েছে তার প্রাণবন্ত বর্ণনার জন্য, অর্থাৎ ডেসক্রিপশনস অফ নেচার, প্রকৃতির বর্ণনার জন্য, অ্যান্ড দ্য পাওয়ার অফ অ্যানিমেলস, এবং জন্তুদের যে পাওয়ার সেই বিষয়ে বলা হয়েছে কথা। বিশেষত হক পাখির কথা বলা হয়েছে, বাজ পাখির কথা বলা হয়েছে, হুইজ ইজ সিম্বল অফ স্ট্রেংথ, যে বাজ পাখিকে শক্তির প্রতীক বলা হয়, হিংস্রতার প্রতীক বলা হয়, অ্যান্ড মেজেস্টি, মহিমা বা গৌরবের প্রতীক বলা হয়। এই শক্তিশালী বাজ পাখির কথা বলা হয়েছে। এখানে আমাদের কবি তিনি কনসিডার করেছেন, বিবেচনা করেছেন হক পাখিকে, বাজ পাখিকে টু বি সুপিরিয়র টু হিউম্যান বিংস। মানুষের থেকে শ্রেষ্ঠ হলো বাজ পাখি। আর তিনি কল্পনা করেছেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডে অ্যানিমালসরা হলো পিওর, স্ট্রংগেস্ট, কনফিডেন্ট, টলারেন্ট
and closer to nature. এই জন্তু জানোয়াররা এরা শক্তিশালী বটেই, তাদের মধ্যে দৃঢ় প্রতিজ্ঞ বিষয়টা রয়েছে, সহিষ্ণুতা রয়েছে, টলারেন্স বিষয়টা রয়েছে, এবং এরা ক্লোজার টু নেচার, প্রকৃতির প্রতি যথেষ্ট ঘনিষ্ঠ, প্রকৃতির সাথে। Unlike humans, the animals are unaware of death. এই জন্তু জানোয়াররা মানুষের মতো একটি বিষয়ে সচেতন নয়, সেটা হলো মৃত্যু। মানুষ যেমন মৃত্যু বিষয়ে চিন্তা করে, উদ্বিগ্ন হয়, ভাবে, কিন্তু জন্তুদের এই বিষয়ে তো জানা নেই, বোঝা নেই, তাই দে ডু নট অ্যাফ্রেড অফ ডেথ। স্বাভাবিকভাবেই মৃত্যু দেখে এই জন্তুরা ভয়ও পায় না। ইন দিস পারসেপশন, সেই দৃষ্টিকোণে, টেড কনসিডার্স অ্যানিমালস দ্য এজেন্টস অফ ইমর্টালিটি। এই জন্যই আমাদের কবি বিবেচনা করেছেন যে এই জন্তুরা হলো এজেন্ট অফ ইমর্টালিটি। এই কবিতার মধ্যে বিগিনিং অফ দ্য পোয়েম যে লাইনটা রয়েছে, আই ড্রান ইন দ্য ড্রামিং ক্লাউড আই ড্র্যাগ আপ, অর্থাৎ ইট ইজ রেইনিং ভায়োলেন্টলি, চরমভাবে বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে। ইট মেক্স সাউন্ড লাইক এ ড্রাম, ড্রামে যেরকম শব্দ, অর্থাৎ রিমঝিম করে মুষলধারে বৃষ্টি হলে যেমন শব্দ, সেটা এখানে কবি কল্পনা করেছেন। ইট মেক্স সাউন্ড লাইক এ ড্রাম। হিউম্যানস ক্যান নট টলারেট, এতটাই ঝড় বৃষ্টি হচ্ছে, সেই সময় মানুষ সেটা সহ্য করতে পারে না। দিস ন্যাচারাল ক্যালামিটি সহ্য করতে পারে না, অর্থাৎ কি না, ন্যাচারাল ক্যালামিটিটাকে মানুষ সহ্য করতে পারে না। আর এটা দেখাচ্ছে এরকম, এই যে ঝড় বৃষ্টিটা, সেটা দেখাচ্ছে দ্য ডিস্ট্রাকটিভ মুড অফ নেচার। মানে এত ঝড় বৃষ্টি হচ্ছে যে পৃথিবীকে ধ্বংস করে দেবে যেন। আর এটাই হলো ভায়োলেন্স অফ নেচার। কিন্তু এই পরিস্থিতিতে একটা বাজ পাখি স্থির থাকে, মাথা উঁচু করে থাকে, মাথা উঁচু করে শক্তভাবে ডালে বসে থাকে। কিন্তু মানুষের পক্ষে প্রকৃতির এই বিরূপতা এটা সহ্য করা সম্ভব হয় না। সেই তুলনায় বাজ পাখি যথেষ্ট স্ট্রং, যথেষ্ট তার মধ্যে সহিষ্ণুতা রয়েছে, টলারেন্ট, এই বিষয়টা বলা হয়েছে। তারপর বলা হয়েছে হিল আফটার হিল ফ্রম দ্য সোয়েলিং অফ দ্য আর্থস মাউথ, অর্থাৎ এত ঝড় বৃষ্টি হচ্ছে, এতটা বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে যে মানুষের পা যেন সেখানে মানে আটকে যাচ্ছে। ওই ঝড় বৃষ্টির জন্য কাদা বা মাটিতে মানুষের পা আটকে যাচ্ছে। আর কবি এখানে একটা কল্পনা করেছেন যে men cannot move their legs from the mud, মানুষরা তারা তো পা উঠাতে পারছে না ওই কাদা বৃষ্টিতে, as if যেন the grave pulls them under the earth, ঠিক যেন মানুষের পায়কে ধরে কবর স্থানে যেমন টেনে নেওয়া হয়, ঠিক তেমন ভাবে যেন টেনে নিচ্ছে। তার মানে কথাটা এরকম যে পা এতটাই আটকে যাচ্ছে কাদা পিচ্ছিল অবস্থার মধ্যে, মানুষ পা তুলে নিয়ে আসতে পারছে না। অর্থাৎ যে ঝড় বৃষ্টি হচ্ছে তার মধ্যে মানুষ হেঁটে যেতে পারছে না, মুভমেন্ট করতে পারছে না, কিন্তু ওই বাজ পাখি কিন্তু সে স্থির বসে আছে। বিষয়টা এরকম। But the hawk effortlessly at height hangs, বলাই হয়েছে। কিন্তু বাজ পাখি এই অবস্থায়, এই দুর্যোগের অবস্থায়, এই ন্যাচারাল ক্যালামিটিতে বাজ পাখি অতি সহজেই, the hawk effortlessly at
হাইট হ্যাংস, ওখানে বাজ পাখি কি করছে, ঝুলে আছে, বসে আছে, খুব আরামেই বসে আছে, তার কোনো প্রবলেম হচ্ছে না। এখানে বলা হচ্ছে ইন দিস ট্রাভেলসাম সিচুয়েশন, এই যে পরিস্থিতিটা, সেইখানে বাজ পাখি কি করছে, দ্য হক সিটস অন দ্য ব্রাঞ্চ অফ ট্রি, গাছের ডালে বসে আছে, উইদাউট এনি হেজিটেশন, বাজ পাখির কোনো দ্বিধা নাই, সে আরামেই বসে আছে। এই যে প্রতিকূলতা, বিরূপতা, প্রকৃতির যে বিরূপতা, তাতে কিচ্ছু প্রবলেম নেই, উইদাউট এনি হেজিটেশন বসে আছে এই বাজ পাখি। তাহলে এখানে কম্পারেটিভলি, তুলনামূলকভাবে বলা হচ্ছে ম্যান ক্যান নট ডু দিস, মানুষ পারছে না, ইন দ্য ভায়োলেন্ট স্টর্ম, এই চরম ঝড় বৃষ্টিতে মানুষ বসে থাকতে পারছে না স্থিরভাবে, অর্থাৎ প্রকৃতির প্রতিকূলতার সঙ্গে মানুষ পারছে না তার প্রকৃতির বিরুদ্ধে যেতে, কিন্তু এই বাজ পাখি এত শক্তিশালী যে সে আরামে বসে আছে, ডাল আঁকড়ে ধরে বসে আছে। হিজ উইংস হোল্ড অল ক্রিয়েশন ইন এন ওয়েটলেস, কবি কল্পনা করেছেন যে এমন ভাবে যেন সম্পূর্ণ প্রকৃতিটাকে, মানুষজন সম্পূর্ণ প্রকৃতিটাকে বাজ পাখি তার ডানার উপর বসিয়ে রেখেছে। ইট সাজেস্ট দ্যাট, এটা বোঝাচ্ছে, দ্য হক সেটস অল ক্রিয়েশন অন হিজ উইংস, নিজের ডানার উপরে সব কিছুকে বসিয়ে থেকেছে কে, এই বাজ পাখি। এবং হি ইগনোরস, এই বাজ পাখি অবজ্ঞা করছে কাকে, দ্য ভায়োলেন্স অফ নেচার, প্রকৃতির ন্যাচারাল ক্যালামিটি, যেটা এটা কোনো বিষয়ই নয়, অবজ্ঞা করছে তাকে। অ্যান্ড শোজ, দেখাচ্ছে বাজ পাখি কি দেখাচ্ছে, হিজ প্রাইড, সে গর্ব, তার যে গর্বটা সেটা দেখাচ্ছে, পাওয়ার অ্যান্ড অ্যারোগেন্স, তার মধ্যে একটা অহংবোধ রয়েছে, কারণ সে শক্তিশালী। নেক্সট বলা হয়েছে স্টেডি অ্যাজ এ হ্যালুসিনেশন ইন দ্য স্ট্রিমিং এয়ার, অর্থাৎ কি না, এই যে বাজ পাখি বসে আছে, দ্য হক সিটস আনএফেক্টেড, কেউ কিছু এফেক্ট করতে পারছে না তাকে, ফ্রিলি বসে আছে, আনএফেক্টেড, উইদাউট কেয়ার অফ দ্য ভায়োলেন্স অফ নেচার, এই যে প্রকৃতির বিরূপতা, এই যে ঝড়ঝঞ্ঝা, এই যে চলছে ঝড় বৃষ্টি, মানুষ সহ্য করতে পারছে না, স্থানান্তরিত হতে পারছে না, কিন্তু এই বাজ পাখি কিন্তু কি করছে, এগুলো কেয়ার করছে না, ভায়োলেন্স অফ নেচারটাকে কেয়ারই করছে না, গুরুত্বই দিচ্ছে না। তাহলে কবি এখানে কনফিউজড হয়ে গেছেন, বিভ্রান্তিতে পড়ে গেছেন। হি ক্যান নট বিলিভ ইন দ্য পাওয়ার অফ দ্য হক। আর কি সাংঘাতিক বিষয়, মানুষের এই অবস্থা, প্রকৃতির সঙ্গে পারছে না, কিন্তু এই বাজ পাখি কি করে প্রকৃতির এই বিরূপতাকে জয় করছে, তাহলে মানুষের তুলনায় তো বাজ পাখি যথেষ্ট যথেষ্ট শক্তিশালী। হি ওন্ডার্স, কবি বিস্মিত হয়েছেন, ওন্ডার্স এট দ্য হকস অ্যাবিলিটি, কি ক্ষমতা এই বাজ পাখির, টু সারভাইভ, নিজেকে বাঁচিয়ে রাখতে পারে, ইন দ্য চ্যালেঞ্জিং সিচুয়েশন, এই যে পরিস্থিতিটা চ্যালেঞ্জ করার মতন, সেখানে দিব্যি বাজ পাখি বসে আছে। থামস মাই আইস, থ্রোজ মাই ব্রেথ, ট্যাকলস মাই হার্ট, অর্থাৎ কবির দৃষ্টিভঙ্গিটা এরকম, এত ঝড় বৃষ্টি হচ্ছে, ন্যাচারাল ক্যালামিটি, যে চোখ স্থির রাখা যাচ্ছে না, শ্বাস প্রশ্বাস নেওয়া যাচ্ছে না, হার্টবিট বেড়ে যাচ্ছে। আর এখানে কবি ইন্ডিকেটস করেছে, নির্দেশ করেছেন, সামথিং আফটার দ্য ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড, অর্থাৎ বিশ্বযুদ্ধের পরে যে অবস্থাটা হয়েছিল, যে দৃষ্টি স্থির রাখা যেত না, শ্বাস প্রশ্বাস নেওয়া যেত না,
এবং হার্ট স্পন্দন যেন বন্ধ হয়ে যেত, এমন একটা পরিস্থিতিতে ইংল্যান্ডের, অর্থাৎ আফটার ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড, ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ডে সার্বিকভাবে বিভিন্ন দেশ পৃথিবী জোড়া প্রবলেম হয়েছিল, ইংল্যান্ডের অবস্থা এরকম ছিল। আর এই বিষয়টাকে ইট ওয়াজ এ ডিস্ট্রাকটিভ পিরিয়ড বলা হয়েছে, অর্থাৎ বিশ্বযুদ্ধ বিষয়টা তো ধ্বংসাত্মক পিরিয়ড ছিল। তাহলে ন্যাচারাল ক্যালামিটি এরকম একটা ধ্বংসাত্মক বিষয়, সেখানেও যেরকম মানুষ নিজেকে স্থির রাখতে পারে না, ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ডে মানুষ ঠিক রাখতে পারেনি, সেখানে দেয়ার ওয়াজ নট পিস অ্যাট অল, শান্তি বলে তো কিছু ছিলই না। ঠিক এমন একটা অবস্থা যেন চলছে এই ঝড় বৃষ্টি, অর্থাৎ কিনা এই ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড। ইট ওয়াজ এ ভায়োলেন্ট পিরিয়ড হুইচ শোজ হেল্পলেসনেস অফ ম্যান, মানুষের অসহায় অবস্থাই তো দেখিয়েছে এই বিশ্বযুদ্ধের পরে বা বিশ্বযুদ্ধটাকে। যাই হোক, অপরদিকে দেখা যাচ্ছে দ্য হক সিট স্টিল, এরকম অবস্থায় হক বাজ পাখি বসে আছে। এইরকম ন্যাচারাল ক্যালামিটি বিশ্বযুদ্ধের সময় যেটা হয়, সেখানেও সেই পরিস্থিতিতেও বাজ পাখি বসে আছে, অ্যান্ড স্টেডিলি উইদাউট কেয়ারিং অফ এনিথিং, কোনো দিকে কোনো দৃষ্টি নেই, বাজ পাখি স্ট্যান্ড স্টিল রয়েছে। আচ্ছা, তাহলে এখানে যে হক সিম্বলাইজ করা হয়েছে গ্রেট ব্রিটেনকে, এরকম একটা বিষয় আছে, গ্রেট ব্রিটেনকে ওয়াচিং ফ্রম ডিস্টেন্স। গ্রেট ব্রিটেন বলা হয়, গ্রেট ব্রিটেন দূর থেকে দেখছিল এই ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ডের বিষয়টাকে, ডিস্ট্রাকশনটাকে। তাই বাজ পাখিকে বলা হচ্ছে যে না, তুলনা করা হচ্ছে, সিম্বলাইজেস করা হয়েছে গ্রেট ব্রিটেনের সাথে, এরকম একটা বিষয় রয়েছে। নেক্সট আছে অ্যান্ড রেইন হ্যাক্স মাই হেড টু দ্য বোন। এই কথাটা বলছে যে মানুষ তো মিজারেবল কন্ডিশনে রয়েছে, মেন আর ইন মিজারেবল কন্ডিশন, বিপর্যয় অবস্থায় রয়েছে ইন দ্য ন্যাচারাল ক্যালামিটির মধ্যে, বাট হ্যাজ পাওয়ার টু ওভারকাম দিস সিচুয়েশন। কিন্তু এই বাজ পাখির কিন্তু এই সমস্ত পরিস্থিতিটিকে ওভারকাম করার মতন শক্তি রয়েছে, অ্যান্ড হি ক্যান নট ফাইট অ্যাগেইনস্ট ভায়োলেন্স অফ নেচার। হি ক্যান ফাইট, বাজ পাখির ক্ষমতা রয়েছে যুদ্ধ করার, প্রতিবাদ করার, বেঁচে থাকার, অ্যাগেইনস্ট ভায়োলেন্স অফ নেচার। প্রকৃতি যে চরমতা, তার মধ্যেও বাজ পাখি তার বিরুদ্ধে, অর্থাৎ প্রবলেমের বিরুদ্ধে ফাইট করতে পারছে, বেঁচে আছে, স্থির আছে, ঠিক আছে বাজ পাখি। দ্য হক হ্যাংস দ্য ডায়মন্ড পয়েন্ট অফ হুইল, এভাবে রয়েছে বাজ পাখি যে তার আশা আকাঙ্ক্ষা, উইলটা ডায়মন্ড পয়েন্ট অফ হুইল। ডায়মন্ড একটা মূল্যবান বিষয়, এইরকম আশা, ডায়মন্ডের যেন আশা, এরকম ভাবে রয়েছে। আসলে বিষয়টা হলো দ্য হক কন্ট্রোলস হিজ ট্রাবলসাম সিচুয়েশন, কন্ট্রোল করতে পারে, অ্যান্ড হি স্ট্যান্ড স্টিল উইথ স্ট্রং উইল, নিজের ইচ্ছে আকাঙ্ক্ষা ভবিষ্যৎ নিয়ে বাজ পাখি স্ট্রং ভাবে বসে আছে, বাট ম্যান ক্যান নট, কিন্তু মানুষ তা পারছে না। বাজ পাখির তুলনায় মানুষকে দুর্বল দেখানো হচ্ছে। এখানে দেখানো হচ্ছে যে বাজ পাখির স্ট্রং ডিটারমিনেশন অ্যান্ড পাওয়ার টু টলারেন্স রয়েছে, তার আশা আকাঙ্ক্ষা যথেষ্ট, যেমন সে আশা করছে তেমনই পারছে সে। নেক্সট বলা হয়েছে ব্লাডিলি গ্রেপ্ট, এটা এই বিষয়টাকে দিয়ে এখানে বোঝানো হয়েছে যে এই যে ভায়োলেন্ট নেচার, এই সিচুয়েশনটা মানুষের ক্ষেত্রে কিরকম, লাস্ট মোমেন্ট কাউন্টিং, মানুষের শেষ সময় যেন হিসাব করছে, লাস্ট মোমেন্ট কাউন্টিং, এমন একটা অবস্থা হয়ে গেছে। কিন্তু বাজ পাখি নয়, মানুষ কি করছে, অর্থাৎ ম্যান অ্যাডভান্স টু আর্থস মাউথ, ওই মাটির গর্তের দিকে, আর্থস মাউথ, সেদিকে কবরের দিকে চলে যাচ্ছে, অর্থাৎ মৃত্যুর দিকে চলে যাচ্ছে, লাস্ট মোমেন্ট কাউন্টিং করছে। আর এই জিনিসটা মানুষের হেল্পলেসনেস অফ তাদের অসহায় অবস্থার কথা
প্রকাশ করেছে। তাহলে বলা হয়েছে, এটি সাইড দ্যাট বলা হয়েছে নেচার স্টার্টস টু, প্রকৃতি এখানে স্টার্টস টু টেক রিভেঞ্জ, প্রকৃতি যেন রিভেঞ্জ নিচ্ছে, প্রতিশোধ নিচ্ছে। আর তাতে লাইফ ফোর্স অফ ম্যান, মানুষের যে লাইফ ফোর্স বিকামস এড, মানুষের জীবনী শক্তি শেষ হয়ে যাচ্ছে, মানুষের জীবন শেষ হয়ে যাচ্ছে। বাট দ্য হাক ইজ আনএফেক্টেড, কিন্তু বাজ পাখি আনএফেক্টেড, তাকে কেউ কিছু করতে পারছে না। অ্যান্ড হাক হ্যাংস স্টিল, সেইভাবেই নীরবে নিশ্চিতে বসে আছে বাজ পাখি। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল, ইন দ্য লাস্ট মোমেন্টে দেখা গেল যে এই বাজ পাখি চিন্তা করছে হিজ প্রপার টাইম অলসো কামস, তারও সময় চলে এসেছে। শেষ মুহূর্তে মানুষের পরিস্থিতি খারাপ, তারপর শেষ মুহূর্তে বাজ পাখি মনে করছে তারও সময় এসে গেছে। হি হ্যাজ টু সারেন্ডার, তাকেও সারেন্ডার করতে হবে, বাজ পাখিকেও সারেন্ডার করতে হবে টু ভায়োলেন্স অফ নেচার, প্রকৃতির কাছে তাকেও সারেন্ডার করতে হবে। এটাই তো বিশ্ব ব্রহ্মাণ্ডের নিয়ম। ইট ইজ টাইম টু রিসিভ হিজ ডিফিট, হ্যাঁ বাজ পাখির এবার পরাজয় আসবে। গ্রাজুয়ালি দেখা গেল দ্য হক ইজ ইন আপসাইড ডাউন, আস্তে 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 কি হচ্ছে, বাজ পাখির মাথাটাও নিচু হয়ে যাচ্ছে, ডানাটা নিচু হয়ে যাচ্ছে, মানে বাজ পাখির অবস্থাও খারাপ। অ্যান্ড হি ইজ অ্যাবাউট টু ডাই, বাজ পাখি মরতে বসেছে। অ্যান্ড টু লিভ হিজ ডায়মন্ড পয়েন্ট অফ উইল, তার যে বড় বড় আশা ছিল ডায়মন্ডের মতো, তাও শেষ হয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত দেখা গেল, বলা হলো দ্য রাউন্ড অ্যাঙ্গেলিক আই স্ম্যাশড, অর্থাৎ এই বাজ পাখির সাথে যে তুলনা করা হয়েছিল, কি যে এখানে একটা অ্যাঙ্গেলিক ব্যাপার রয়েছে, আই মিন স্বর্গীয় একটা বিষয়, পাওয়ার, এমন শক্তিশালী বিষয় রয়েছিল, অ্যাঞ্জেলের বিষয় রয়েছিল, এরকম তুলনা করা হয়েছিল। কিন্তু এই পাওয়ারফুল হক কি করলো, অলসো ইজ রেডি টু সারেন্ডার টু নেচার, প্রকৃতির প্রতি সারেন্ডার করতে এবার বাধ্য হয়ে পড়েছে। অ্যান্ড দেয়ার ইজ এ হ্যাভেনলি কানেকশন, একটা ঐশ্বরিক কানেকশন রয়েছে। কেন ঐশ্বরিক কানেকশনটাকে হ্যাভেনলি কানেকশন, স্বর্গীয় কানেকশন কেন? কারণ সব কিছুই এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কোনো এক অলমাইটি শক্তির উদ্দেশ্যে, মানে তার শক্তির দ্বারাই প্রকাশিত হবে বা চলবে, কন্টিনিউ করবে। বাজ পাখি যতই শক্তিশালী হোক, মানুষ যতই দুর্বল হোক, সবার সময় হলে একদিন তাকেও ওই অলমাইটি যে সর্বশক্তিমান ঈশ্বর, তার যে রুলস অ্যান্ড রেগুলেশন আছে সেইভাবেই বিদায় নিতে হবে। তাই বলা হচ্ছে মিক্স হিজ হার্টস ব্লাড উইথ দ্য মায়ার অফ দ্য ল্যান্ড, অর্থাৎ এই যে বাজ পাখি এত শক্তিশালী ছিল, তারও হার্টস ব্লাড, হৃদয়ের যে রক্ত, সেটা মাটির সাথে মিশে গেল। আর এটাই তো দেখাচ্ছে অ্যান ইনএভিটেবল ল অফ নেচার, প্রকৃতির যে অবশ্যম্ভাবী নিয়ম, সেখানে সবাই ধীরে ধীরে মাথা নত করতেই হবে। যাই হোক, আমাদের কবি প্রথমে তিনি লিখছিলেন এই বিষয়ে যে মাই ইন্টারেস্ট ইন অ্যানিম্যালস বিগ্যান হোয়েন আই বিগ্যান, অর্থাৎ ছোট থেকেই কবির এই অ্যানিম্যালস নিয়ে লেখা, প্রকৃতি নিয়ে ভাবনা করা, জন্তু জানোয়ার নিয়ে ভাবনা করা, এটা তার সত্তার মধ্যেই ছিল। যাই হোক, তাহলে এখানে সেই দিক থেকেই তিনি দেখিয়েছেন সুপিরিয়রিটি অফ অ্যানিম্যালস ওভার ম্যান, মানুষের থেকে জন্তুকে বড় করে দেখিয়েছেন, তার থেকে বড় করে দেখিয়েছেন প্রকৃতিকে, তার থেকে বড় অলমাইটি গড। এইভাবে তিনি চিন্তা ভাবনা করেছেন। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কবি তার উইল টু লিভ অ্যান্ড টেররস অ্যাম্বাসেডর, বলা হতো টেররস অ্যাম্বাসেডর হিসাবে তিনি বিখ্যাত হয়েছেন। তাহলে বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় ছিল কবিতা দ্য হক ইন দ্য রেইন, দ্য হক ইন দ্য রেইন রিটেন বাই টেড হেরেস। বন্ধুরা, খুব ভালো থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।